তাজিকিস্তানের ক্যাপিটাল এই দাশনাও এখানে আমরা যেটা দেখছি তাজিকিস্তানে 2002 পর থেকে কিন্তু ওটা অনেকে জানেন না, ভারতের কিন্তু একটা এয়ারফোর্স বেস আস্তে আস্তে তাজিকিস্তানে গ্রো করেছে এবং 2002 থেকে প্রায় 2022 অথবা কমপ্লিট যে এলিমেন্টগুলো ছিল 2023-এ সেটা কিন্তু আস্তে আস্তে আবার ভারতে চলে, কিন্তু এই যে দীর্ঘ 24-25 বছর তাজিকিস্তানে, যেটা অনেকে জানে না, সেন্ট্রাল এশিয়ায় ভারতের কিন্তু একটা এয়ারফোর্স বেস ছিল এবং যখন সোভিয়েত রাশিয়া ডিসইন্টিগ্রেট করলো, যখন সোভিয়েত রাশিয়া ডিসইন্টিগ্রেশন হলো, তখন কিন্তু যখন রাশিয়া হয়ে গেল তখন এই তাজিকিস্তান জায়গাটা কিন্তু ভারত আস্তে আস্তে নেওয়া শুরু করেছিল। আমি 2000 2002 বলে, আমি 2002-এরও আগে চলে যাচ্ছি, 1995-1996 ওই সময় কিন্তু ভারত প্রথম একটা অত্যাধুনিক, ক্যামেরা পার্সনকে বলবো আর একটু সামনে থেকে দেখাতে, তাহলে আমাদের দর্শকদের বুঝতে সুবিধা হবে। এই যে তাজিকিস্তান নিয়ে আমরা কথা বলছি এবং তার ক্যাপিটাল এই দুশানবেতে, এই ক্যাপিটালের পাশেই আমাদের এয়ারফোর্স বেসটা ছিল, এই দুশানবের পাশে। এবং এইখানটায় আমাদের অলরেডি আমাদের এয়ারফোর্স বেস ছিল, যেটা আজকের দিনে 2023-এর পর আমাদের এলিমেন্ট আস্তে আস্তে ওখানে অনেক কমে গেছে, সেটা রাশিয়ান এয়ারফোর্স কিন্তু টেক ওভার করেছে। এটা রাশিয়ান এয়ারফোর্স। আপনি নিশ্চয়ই, মানে আমি যদি ভুল না হই, তাহলে আপনি যে আইনি যে এয়ারবেসের কথা, এইটা একেবারে আমি একটু দেখাতে বলবো যে আইনি এয়ারবেস যেটা, সেই আইনি এয়ারবেস, এই হচ্ছে সেই এয়ারবেস, আইনি এয়ারবেস। একদম এই আইনি এয়ারবেসটা কিন্তু এটা একদম ধ্বংসস্তূপে ছিল, এটা একদম ভেঙে ছিল। আর ভারত সেই সময় 2002 থেকে এই 2022-23 অব্দি প্রায় $100 মিলিয়ন কিন্তু এইগুলোর উপর খরচা করে, $100 মিলিয়ন। এবং শুধু আইনি এয়ারবেস না, তাদের রাস্তা, ডিআরডি, আমাদের যে বর্ডার রোড অর্গানাইজেশন তারা গেছিল, ডিআরডিও ওখানে কিছু এলিমেন্ট রাখা হয়েছিল, এয়ারফোর্স বেস মানে ইন্ডিয়ান এয়ারফোর্স বেসের অ্যাটাক হেলিকপ্টার ছিল এবং একটা সময় সুখোইও কিন্তু রাখা ছিল। কেন ছিল আমরা যখন ডিসকাশন করব, আমরা কেন আইনি এয়ারবেসটা বেছে নিল। আইনি এয়ারবেস নেওয়া হয়েছিল, আপনার যদি মনে থাকে, এটা কিন্তু অটল বিহারী বাজপেয়ী তখন প্রধানমন্ত্রী ছিলেন, জর্জ ফার্নান্ডেস ছিল তার ডিফেন্স মিনিস্টার, এবং তখন অজিত ডোভাল যদিও ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন না, কিন্তু উনি তো কমপ্লিট এই সিকিউরিটিটা দেখছিলেন। সো ওনার কিন্তু একটা বড় অবদান আছে এই আইনি এয়ারবেস। এবং আমাদের পরে যিনি এয়ার মার্শাল হলেন, যিনি চিফ মার্শাল হলেন ধানোয়া, উনি তখন গ্রুপ ক্যাপ্টেন ছিলেন, which is equivalent to a colonel. So he was in charge of Aini Air Base. So that time group captain Dhanoa, who later became the air chief, he was উনি কিন্তু এই পুরো জিনিসটাকে প্ল্যান করেছে, এক্সিকিউট করেছে এবং কন্ট্রোল করেছে। এবং প্রথমে আপনার জিজ্ঞেস করবেন স্বপন, এই আইনি এয়ারবেসটা হঠাৎ কেন বানানো হলো, কেন এটা? এই প্রথমে তাহলে আমাদের একটু জিওগ্রাফিটা দেখতে হবে, তাজিকিস্তানকে ঘিরে আছে কোন কোন দেশ। আমরা আরেকটু এই জায়গাটা একটু ফোকাস করি। ইয়েস, কারেক্ট। তাজিকিস্তানের কথা যখন বলছেন, তাজিকিস্তানের কোন কোন রাষ্ট্র তাজিকিস্তানের আশেপাশে ঘিরে আছে, কেন ভারতবর্ষ তাজিকিস্তানে আইনি এয়ারফোর্স বেসটা করলো? কি দেখবেন, তিনটে বড় দেশ কিন্তু তাজিকিস্তানে ঘিরে আছে। একদিকে আপনি আফগানিস্তান দেখতে পাচ্ছেন, একদিকে আপনি কিরগিজস্তান দেখতে পাচ্ছেন, একদিকে কিন্তু চীন আছে, এবং পাকিস্তানের বড় অংশ কিন্তু তাজিকিস্তান এবং পাকিস্তানের হচ্ছে ইটস আ কমন বর্ডার। এবং তাজিকিস্তানের থেকে আপনি যদি ডাইরেক্ট এয়ার ডিস্টেন্স দেখেন টু, আপনি এই তাজিকিস্তান থেকে যখন একটা ক্রো ফ্লাইট ডিস্টেন্স টু পেশোয়ার, আমরা একটু পেশোয়ারটাও দেখানোর চেষ্টা করি, তাহলে পাকিস্তানের পেশোয়ার টু তাজিকিস্তান ইজ নিয়ার অ্যাবাউট 500 থেকে 550 কিলোমিটার। এই হচ্ছে তাজিকিস্তান। এবার আমরা দেখাচ্ছি পাকিস্তান, পেশোয়ারটা দেখাবো, একটু উপরে হবে পেশোয়ার। তো ওইখান থেকে দ্য টোটাল ডিস্টেন্স ইজ অ্যাবাউট ফ্রম তাজিকিস্তান, এই আইনি এয়ারফোর্স বেস থেকে ইট ইজ অ্যাবাউট 500 থেকে 550 কিলোমিটার। তো আপনি যখন এইটা দেখবেন স্ট্র্যাটেজিক্যালি, কিন্তু আমাদের সেই জন্যে স্ট্র্যাটেজিক্যালি, সো
আইনি এয়ারফোর্স বেস যখন স্ট্র্যাটেজিক্যালি আমাদের ছিল, যে কমপ্লিট সেন্ট্রাল এশিয়া, কমপ্লিট পেশওয়ার, যে কমপ্লিট সেন্ট্রাল এশিয়া কিন্তু কন্ট্রোল। এই যে তাজিকিস্তান দেখছেন, এখানে পেশওয়ার, এই দুটো ডিস্টেন্স হচ্ছে নিয়ার অ্যাবাউট 550 to 600 কিলোমিটার। তো পাকিস্তানে আপনি দেখুন পেশওয়ার, সারগোদা, লাহোর, দিজ আর অল উইদিন দ্য রিচ ফ্রম দ্য এয়ারবেস। তো কেন ছিল আমি আরো ডিটেলসে বলছি না, কারণ এইটা পুরো মিডল এশিয়া, মধ্য এশিয়াকে কন্ট্রোল করার ব্যালেন্সে। তো দিস এয়ারফোর্স বেস অফ ইন্ডিয়া, মানে ভারতের যে এয়ারফোর্স বেস এই আইনি ছিল, ওয়াজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেটা চীনও কিছুটা ভয় পেয়েছে, রুশও কিছুটা ভয় পেয়েছে, কিছুটা প্রেসার ছিল। এবং এখন আপনি যেটা দিয়ে শুরু করলেন, আমি ঠিক এই জায়গাতেই আসছি, মানে আমার আফগানিস্তানের দিকে, মানে এক্স্যাক্টলি এই কিউরিওসিটি আমি থামাতে পারছি না, তার কারণ এই তাজিকিস্তান থেকে পেশোয়ারের দূরত্ব আমরা এইখানে দেখতে পাচ্ছি। আমরা যদি কাবুলে আমরা পৌঁছে গিয়েছি, কাবুল থেকে পেশোয়ারের দূরত্ব কত? 150-180 কিলোমিটার। আমি 550 কিলোমিটার, 600 কিলোমিটার দূরে। যদিও আপনি যেটা দিয়ে শুরু করলেন যে দুদিক থেকে চাপা যায়, ওই থিওরিটা আমরা পরে আসবো, দুদিক থেকে কিরম করে চাপা যায়। তাজিকিস্তান থেকে আমরা আরো কাছে চলে এলাম কাবুল। আপনি শুরু করলেন যে মধুর সম্পর্ক। এক সময় তালিবান যখন লড়াই চলছিল, যখন সোভিয়েটরা চলে এলো এবং আমেরিকান, মার্কিন যুক্তরাষ্ট্র তালিবানের সঙ্গে লড়াই করছিল, তখন কিন্তু ভারত নর্দার্ন অ্যালায়েন্স এনএ যেটা ছিল, সেটা কিন্তু ভারত তাদের সাপোর্ট করছিল। অনেক জল গড়িয়ে গেছে সেই পুরনো কাসুন্ত্রী ঘেটে, আর লাভ নেই। আজকের দিনে আমি সেই ঘটনাগুলো আবার তুলে ধরছি। আজকে আপনি যেটা বললেন, তালিবান যেটা কাবুল হেডকোয়ার্টার, তাদের সঙ্গে ভারতের এক্সটার্নাল রিলেশন যেটা আছে ইজ মধুর। তো সেই জায়গা থেকে আমরা যদি কাবুলে এই 3 দিন আগে দুদিন আগে আমাদের IL-76 ল্যান্ড করলো, IL-76 ল্যান্ড করলো কাবুলের অনেক, এই যে একটা ওখানে আর্থকোয়েক হলো, তো আমাদের প্রচুর এড IL-76 কাবুলে ল্যান্ড করেছে। একদম স্বপন এই IL-76 যদি কালকে বাগরামে করে, এবং আস্তে আস্তে এই জায়গাতেই আসছি। মানে আমরা এই আলোচনায় যেহেতু কর্নেল চৌধুরীকে পেয়ে গিয়েছি আমি, এবং আমার কাছে এত কৌতূহল হচ্ছে এই রিজিয়নটা সম্পর্কে জানার, সেই কারণে আমি কৌতূহলটাকে নিজেকে আটকাতে পারছি না। আমরা এটা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি কিছুদিন আগেই হঠাৎ করে, কিছু নেই, কোনো কথাবার্তা নেই, হঠাৎ করে আফগানিস্তানের যে বাগরাম এয়ারবেস, সেই বাগরাম এয়ারবেস নিয়ে তিনি একটা মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে আমরা এই বাগরাম এয়ারবেসটাকে নিয়ে নিতে চাই, যদি এটা তালেবান না দেয় তাহলে তার কনসিকুয়েন্সেস কি সেটা ভাবনা চিন্তা করতে হবে, এরকম একটা হুমকির প্রচ্ছন্ন সুর তিনি দিয়েছিলেন। এবারে সেই সময় তিনি বলতে গিয়ে কি বলেছিলেন তার বক্তব্যটা একবার শোনাই, আর কেন আমরা এই বাগরাম নিয়ে এত আলোচনা করব এই মুহূর্তে সেটাও আপনাদের শোনাবো।